মাইনরিটি জাত ছিলেন, অর্থাৎ উনি সংখ্যালঘু জাত ছিলেন। কিন্তু এরপরে কেশবানন্দ ভারতী কেসে মুধোলকরের যেই অবজারভেশনটা সংবিধানের মূল কাঠামো মৌলিক ফিচার, সেটা কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট ব্যবহার করে মূল কাঠামো ডক্ট্রিনটি ভারতীয় সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠা করা হয়। কাজে আপনি যদি এই ডক্ট্রিনটার উৎপত্তি খুঁজতে যান, এটার উৎপত্তি ঢাকা হাইকোর্ট এবং তৎকালীন পাকিস্তান সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে পাওয়া যায়। সেই হিসাবে আমি বলেছি যে এই ইতিহাসটা, কারণ আমাদের এই বিচারপতি ফারাহ মাহবুবের রায় আসতে পারে, কারণ একটা সাধারণ ধারণা হয়েছে যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন এটা ভারতের সুপ্রিম কোর্ট থেকে উৎপত্তি হয়েছে, কিন্তু এটা আসলে আমাদেরও উত্তরাধিকার, আমাদের ঢাকা হাইকোর্টের উত্তরাধিকার। হ্যাঁ, এই কারণে এটা অসাংবিধানিক। আর মৌলিক কাঠামোর উৎসটা আমি আজকে কোর্টকে ব্যাখ্যা করলাম, কারণ দেখা গেছে অনেক আইনজীবীও এটা জানেন না। হ্যাঁ, এবং এই আইনজীবীরাও কেশবানন্দর কথাই বলেন। আর আরেকটা জিনিস হলো, আমরা যেটা চেয়েছি যে পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণভাবে বাতিল করতে হবে, কারণ হ্যাঁ পুরোটা, এবং আমরা এটা বলেছি যে পঞ্চদশ সংশোধনীকে আংশিকভাবে বাতিল করা এবং আংশিকভাবে এটাকে বৈধ ঘোষণা করা সম্ভব না, কারণ এটার বিভিন্ন আর্টিকেলগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এটা সম্পূর্ণটা একটা উদ্দেশ্য নিয়ে, একটা অথরিটারিয়ান সিস্টেম এস্টাবলিশ করার উদ্দেশ্য নিয়ে এই পুরো পঞ্চদশ সংশোধনীটা পাশ করা হয়। এবং এখানে দুই একটা ধর্মের বিষয় আছে বা হয়তো নারী আসনের কথা আছে, কিন্তু পুরো প্যাকেজটাকে একসাথে দেখতে হবে, কারণ এখানে অনেকগুলো ভালোর মধ্যে একটা দুটো খারাপকে হয়তো দিয়ে দেওয়া হয়েছে টু গেট এ পলিটিক্যাল মাইলেজ, হ্যাঁ, যাতে এটাকে পলিটিক্যালি সেল করা যায়, কিন্তু এইগুলোকে আলাদা করা সম্ভব না। এই পুরো সংশোধনীটাকে একসাথে দেখতে হবে, এবং একসাথে দেখলে এটাকে একসাথেই বাতিল করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা কিছু আদালতের নজিরও দেখিয়েছি যে অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে একটা সংশোধনীকে আপনি বিভিন্নভাবে ভাগ করতে পারেন না, তখন আপনার পুরোটাকেই অসাংবিধানিক ঘোষণা করা ছাড়া উপায় থাকে না। অনেক ধন্যবাদ। তো এই ডক্টর শরীফ তো বলেছেন যে পঞ্চদশ সংশোধনীটা পাশ হয়েছে যে পদ্ধতিগত ত্রুটির মাধ্যমে, এবং একই সাথে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোকে লঙ্ঘন করে। তো এই করে তারা যেটা করেছে, আমরা এখন তো সেই একটা বিতর্ক কিছুদিন আগ থেকে চলছে, সংবিধান পুনর্লিখন হবে নাকি সংবিধান সংশোধন হবে। বস্তুত পঞ্চদশ সংশোধনের মাধ্যমে পুরো সংবিধানটাই পুনর্লিখন হয়েছে, যাতে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না, তারপরে সংসদেও আলোচনা হয় নাই, এবং পদ্ধতিগত ত্রুটি এবং এই সকল গুরুতর আরো সাবস্টেন্টিভ ত্রুটি সত্ত্বেও। তো এখন এই পুনর্লিখন তার এখন এই যে জঞ্জাল সৃষ্টি করা হয়েছে পুনর্লিখনের মাধ্যমে, এই জঞ্জালটা অবসান হওয়া দরকার। এই জঞ্জালটা অবসান করার লক্ষ্যে আমরা কিন্তু আদালতে শরণাপন্ন হয়েছি। তো আমরা আশা করি যে আদালত থেকে আমরা পাবো, রিমেডি পাবো, এবং আমরা আশা করি যে আদালত পঞ্চদশ সংশোধনীকে বাতিল করবে, এবং একই সাথে আমাদের জন্য একটা নূতন ভবিষ্যৎ সৃষ্টির একটা সম্ভাবনা দ্বার উন্মোচন করবে। আমাদের এখন ডক্টর শরীফ যেটা বলেছেন, এখন এই সংবিধান পুনর্লিখন, সংবিধান, তারপরে নির্বাচনী ব্যবস্থা সংস্কার, এইসব নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, এবং যেগুলো আঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো আদালতের নির্দেশনা এবং আদালতের রায় আমাদের কাজগুলোকে সহায়তা করবে, এবং জাতীয় এর থেকে অনেক জঞ্জাল থেকে পরিত্রাণ পাবে। তো আমরা সেই লক্ষ্যেই আদালতে শরণাপন্ন হয়েছি। আমাদের উকিল মহোদয় যেটা বলেছেন, ব্যারিস্টার মহোদয় যেটা বলেছেন, যে আমরা আশা করব যে বিচারপতিদ্বয় সর্বতভাবে চেষ্টা করবেন যাতে পরের ছুটির আগেই, অবকাশকালীন কবে হবে, 17-18 তারিখে বোধহয় ছুটি হওয়ার কথা, তার আগেই যদি আমরা রায়টা পাই, আমরা পুরো জাতীয় উপকৃত হব। নির্বাচন কমিশন সংস্কারের এই রায়ের দিকে তাকিয়ে না, এই রায়ের দিকে এই রায়ের অপেক্ষা থাকবে না। তবে আমরা
আশাবাদী যে আমরা আদালত থেকে প্রতিকার পাবো। তো সেই